চ্যানেল সমাধানের পক্ষ থেকে আরও একবার সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমায় কমেন্টস বক্সে জানিও সবাই কেমন আছো। চলো শুরু করা যাক, একদম সরাসরি চলে যাই আজকে আমাদের নতুন আলোচনার বিষয়। ক্লাস 11-এর ভাষা ও সংস্কৃতি বইয়ের তৃতীয় অধ্যায়ের পোর্শন তুর্কি আক্রমণের প্রভাব। বিস্তারিত আলোচনা, একদম নোটস ভিত্তিক আলোচনা তোমরা পাবে, পুরো ভিডিওটা দেখো। এই তুর্কি আক্রমণ আসলে কি? দেখো, প্রথমে তোমাদের আমি পয়েন্ট করে ব্যাপারটা দিয়ে দিয়েছি, একটু দেখে নাও, তারপর আমি ব্যাখ্যা শুরু করব। দেখো, আসলে বাংলাদেশে মূলত সেই সময় হিন্দু শাসন চলছিল। শেষ হিন্দু শাসক হচ্ছেন লক্ষণ সেন, অর্থাৎ সেন বংশ রাজত্ব করছিল। হঠাৎই আনুমানিক 1203 খ্রিস্টাব্দে ইফতিকার উদ্দিন বিন বখতিয়ার খিলজি নামক একজন মুসলমান শাসক বাংলাদেশ আক্রমণ করেন। প্রথমে নবদ্বীপ আসেন, নবদ্বীপ জয় করেন, এরপর আস্তে আস্তে পশ্চিম এবং উত্তরবঙ্গ অধিকার করে নেন। তার ফলে কি হলো না, তিনি এবং তার সৈন্যবাহিনী, মুসলমান শাসক বাংলাদেশের এই সেন বংশকে একেবারে ধ্বংস করে দিল। মানে হিন্দু শাসন একেবারে উচ্ছেদ হয়ে গেল, মুসলমান শাসনের সূত্রপাত ঘটল। তার ফলস্বরূপ কি হলো না, হিন্দু জাতির ওপর, শুধু হিন্দু নয়, হিন্দু বৌদ্ধ এদেশে যে মুসলমান ছাড়া আর যে সমস্ত ধর্মের মানুষ ছিল তাদের ওপর ব্যাপক হারে অত্যাচার শুরু হলো, ব্যাপক হত্যা চলল। হিন্দু মন্দির, বৌদ্ধ বিহার সমস্ত ধ্বংস হতে লাগলো। এমনকি শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার, নথিপত্র, পাণ্ডুলিপি সমস্ত কিছু, নিদর্শন, আদিম নিদর্শন, প্রাচীন যুগের নিদর্শন সমস্ত কিছু ধ্বংস হতে লাগলো। এখন দেখো, প্রাচীন যুগের সাহিত্য মূলত ধর্ম নির্ভর, তাই তো? এর মধ্যে চর্যাপদ আছে যা সমাজ নির্ভর, কিন্তু তাও বৌদ্ধ ধর্মের ওপর বেশ করে, তাই তো? তাহলে এই সমস্ত সাহিত্যের নথিপত্রগুলো ধ্বংস করে দিল এই মুসলমান শাসক, মানে শাসক দল। এখন তার সঙ্গে আর একটা কি চললো, ব্যাপক হারে হত্যা তো চললই, আর চললো ধর্মান্তরীকরণ, মানে সমস্ত হিন্দুদের, বৌদ্ধদের শাসক ধর্মে পরিণত করা, যেটা যুগে যুগে হয়। শাসক নিজের ধর্মে নিজের ধর্মে ধর্মান্তরীকরণ করতেই চায়। তো এইটা হতে লাগলো। তার ফলে সেই সময়, সেই সময়টা হলো খুব অস্থির সময়, এ দেশের মানুষদের পক্ষে খুব অস্থির সময়। মানুষের নিরাপত্তা থাকলো না, মানুষ নিজের পরিবারের, নিজের দেহের, নিজের সম্পত্তির রক্ষা করতে পারলো না, মানুষ অন্ন জোগাড় করতে পারছে না। তখন নতুন করে সাহিত্য রচনা একটা বাহুল্য, তাই তো? সাহিত্য রচনার কথা ভাবাই যায় না। সেই সুতরাং সেই সময় নতুন কোনো সাহিত্য রচনা হয়নি। পুরনো যে সাহিত্য ছিল, যে সমস্ত পুরাণ নির্ভর সাহিত্য, চর্যাপদের, সেই কারণে চর্যাপদের সমস্ত পদ পাওয়া যায়নি, পুরনো সাহিত্য রক্ষা করতে পারলো না। কিংবা যদি সেই সময় সাহিত্য রচিত হয়েও থাকে তাহলেও রক্ষা করা যায়নি, রক্ষা করতে পারেনি। অর্থাৎ এই তুর্কি আক্রমণের সময় মূলত ত্রয়োদশ থেকে চতুর্দশ শতাব্দী, এই 2 শতাব্দীকেই ধরা হয়। এই সময় নতুন কোনো সাহিত্য রচিত হয়নি বা কোনো সাহিত্যিক নিদর্শন পাওয়া যায়নি। এই হলো তুর্কি আক্রমণ। তুর্কি আসলে কারা? আসলে মুসলমান শাসক। এরপরে যে প্রসঙ্গটা আসবে সেটা হচ্ছে অন্ধকারময় যুগ। অন্ধকারময় যুগ চলেছিল ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দী জুড়ে। এই অন্ধকারময় যুগ আসলে কি ব্যাপারটা? এই সময়, মানে আমাদের আলোচনা চলছে তুর্কি আক্রমণ। তুর্কি আক্রমণের সময় বাংলাদেশের মানুষের অবস্থা এতটাই শোচনীয় ছিল, নিরাপত্তার অভাব ছিল। সেই সময় সাহিত্য রচনার কথা মানুষ ভাবতে পারেনি, সাহিত্য নতুন কোনোভাবে রচিত হয়নি, বা পুরনো যে সাহিত্য ছিল তা রক্ষাও করা যায়নি। এবং এই সময় যদিও বা সাহিত্য রচিত হয়ে থাকে তার কোনো নিদর্শন পাওয়া যায়নি, অর্থাৎ রক্ষা করা যায়নি। অর্থাৎ এই ত্রয়োদশ আর চতুর্দশ শতাব্দী জুড়ে কোনো সাহিত্যিক নিদর্শন আজকে পাওয়া যায়নি। তাই এই সময়টাকে বলা হয় অন্ধকারময় যুগ। এই অন্ধকারময় যুগ কেন বলা হয়? বাংলা সাহিত্যের অন্ধকারময় যুগ বলা হয়। এটা কিন্তু শুধুমাত্র সাহিত্যের হিসাবে, কোনো সাহিত্যিক নিদর্শন পাওয়া যায়নি এই ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীতে। তাই এই দুটো শতাব্দীকে বলা হয় অন্ধকারময় যুগ।
এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ছোট প্রশ্নের জন্য অবশ্যই নোট করে রাখো আর খুব ভালো করে বুঝে নাও। এরপর আমরা দেখব বাংলার সমাজ জীবনে তুর্কি আক্রমণের কি প্রভাব পড়েছিল। তুর্কি আক্রমণ শুধুই যে বাংলা থেকে কেড়ে নিয়েছে, বাংলার মানুষের নিরাপত্তা কেড়ে নিয়েছে, ধ্বংস করেছে, এমনটা নয়, অনেক সুপ্রভাবও কিন্তু ছিল। সেইগুলো একটা একটা করে দেখে নেব। প্রথমত, বাংলাদেশে বর্ণ এবং বর্গের সম্মিলন ঘটেছিল। কিভাবে না, আমরা জানি একদম তুর্কি আক্রমণের আগে বল্লাল সেনের আমল থেকে কৌলিন্য প্রথা ভয়াবহ রূপ ধারণ করেছিল। সমাজে এই উচ্চ নীচ ভেদাভেদটা খুব ভয়াবহভাবে দেখা দিয়েছিল। কৌলিন্য প্রথা, অস্পৃশ্যতা, উচ্চ বর্ণের লোক বা উচ্চ বর্গের লোক, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই রকম ভেদাভেদ, এইরকম উচ্চ নীচ ভেদাভেদ খুব ভয়ানক রূপ ধারণ করেছিল। তুর্কি আক্রমণের ফলে কি হলো না, যখন বিদেশি শক্তি এলো তখন আত্মরক্ষার জন্য একতাই বল, ঐক্যই আমাদের বল, মানুষ, বাংলাদেশের মানুষ, বাঙালি সেইটা বুঝতে পারলো। তার ফলে তারা কি করলো, এই ভেদাভেদ ভুলে, অস্পৃশ্যতা ভুলে উচ্চ নিচ মিশে গেল। উচ্চ বর্ণের মানুষরা নিচ বর্ণের মানুষদের ওই আগে যেরকম ভাবতো, অন্য গ্রহের মানুষ ভাবতো, সেরকমটা আর করলো না, তাদের মেনে নিতে থাকলো। এইভাবে আস্তে আস্তে সমাজ থেকে অস্পৃশ্যতাটা মুছে গেল, উচ্চ নিচের এই ভেদাভেদ, দীর্ঘকালের ভেদাভেদ মুছে গেল, অর্থাৎ এটা খুব সুপ্রভাব একটা। এরপর হলো অনুলোম আর প্রতিলোম বিবাহ। উচ্চ নিচ আগে ব্রাহ্মণ আর শূদ্রের বিবাহ একেবারেই অকল্পনীয় ছিল। তুর্কি আক্রমণের ফলে ওই যে একটাই কারণ, ঐক্য, একতা, আমাদের বাঙালিদের একতা, ঐক্যবদ্ধ হতে হবে। সেই কারণে নিজেদের মধ্যে আত্মীয়তা গড়ে তোলার জন্য এই অনুলোম আর প্রতিলোম বিবাহের প্রচলন হলো। অনুলোম বিবাহ কি আমরা জানি, আগেই পড়েছিলাম। উচ্চ বর্ণের পুরুষের সঙ্গে নিম্ন বর্ণের মহিলার বিবাহ হলে সেটা অনুলোম বিবাহ, আর অনুলোমের ঠিক বিপরীত হচ্ছে প্রতিলোম। উচ্চ বর্ণের মহিলার সঙ্গে নিম্ন বর্ণের পুরুষের বিবাহ হলে সেটা হচ্ছে প্রতিলোম। এই বিবাহ স্থাপিত হলো, অর্থাৎ এটা একদম নতুন সমাজে তুর্কি আক্রমণের ফলে এই জিনিসটা হলো। এরপরে হলো সাংস্কৃতিক মিলন। কিরকম, আর্য অনার্য দেবদেবীর মিলন কিভাবে হলো দেখো। একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ধরো ভগবান শিব, শিব হচ্ছেন, শিব ছিলেন একটু উচ্চ মার্গের দেবতা, দেবতাদের শ্রেষ্ঠ আর কি। আবার দেবী মনসা, মনসার কাহিনী আমরা জানি। মনসার নিজের দেবীত্ব প্রাপ্তির জন্য নিজেকে অনেক লড়াই করতে হয়েছে। মনসা একটু দেবদেবীদের মধ্যেও নিম্ন বর্ণের, আর সমাজেও মনসা একটু শূদ্রদের দেবতা ছিলেন। এর তুর্কি আক্রমণের ফলে এই যে নিম্নবর্ণের মানুষের সাথে গোষ্ঠীবদ্ধতা, মানে আত্মীয়তা গড়ার সূত্রে কি হলো না, এই শিব আর মনসার মধ্যে একটা সম্পর্ক জুড়ে দেওয়া হলো। মানে মনসা হলেন শিবের মানস পুত্রী। তার ফলে কি হলো, দেবদেবীর মধ্যে মিশে গেল, আর্য অনার্য দেবদেবীর মিলন হয়ে গেল। শুধু দেবদেবীর নয়, দেবদেবীর সঙ্গে আর্য অনার্য মানুষের মিলন হয়ে গেল। সমাজে এটা সুপ্রভাব পড়লো। আগে মনসার পুজো কোনো উচ্চবর্ণের মানুষ করতো না, এখন করছে। যেরকম চাঁদ সওদাগরের কাহিনীতে আমরা জানি, চাঁদ সওদাগর অনেক সাধনার পর তারপরে মনসার পুজোকে মেনে নিয়েছে। এইভাবে উচ্চ আর নিম্ন বর্ণের, উচ্চ আর নিম্ন হিন্দুদের মধ্যে সাংস্কৃতিক মিলন সূচিত হলো। এরপরে খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, হিন্দু মুসলমান সম্প্রীতি। তুর্কি আক্রমণের আগে এমনটা নয় যে হিন্দু মুসলমানের খুব খারাপ সম্পর্ক ছিল বা খুব ভালো সম্পর্ক ছিল, এমনটা নয়। কিন্তু যখন বহিরাগত মুসলমান সম্প্রদায় আক্রমণ করলো, তখন কি হলো, এই দেশের হিন্দু আর মুসলমান সবাই মানে জাতি ভুলে, নিজেদের ধর্ম ভুলে সবাই বাঙালিতে পরিণত হলো। আমরা সবাই বাঙালি, অর্থাৎ হিন্দু আর মুসলমানের মধ্যেও একটা সম্প্রীতি গড়ে উঠল। এর ফলস্বরূপ একটা নিদর্শন হচ্ছে সত্যপীরের পাঁচালী। সত্য হচ্ছে সত্যনারায়ণ, হিন্দুদের
দেবতা সত্যনারায়ণ আর পীর হচ্ছেন মুসলিমদের পঞ্চপীর। এদের এই দুই দেবদেবীদের মিলনের ফলে সত্যবীরের পাঁচালী রচিত হয়েছিল। এটা একদম ঐতিহাসিক জিনিস। তাহলে তুর্কি আক্রমণে শুধুমাত্র বাঙালি সমাজে খারাপ প্রভাব পড়েনি, বাঙালি সমাজে এই ভালো প্রভাবগুলো পড়েছিল। বাঙালি সমাজ পরিবর্তন হয়ে গেছিল। তুর্কি আক্রমণের ফলে সমাজে কি কি পরিবর্তন হয়েছিল, যদি এই প্রশ্নটা আসে, এবং আসতেই পারে, খুব গুরুত্বপূর্ণ, এইগুলো পয়েন্ট আকারে তোমাদের বাঁদিকে দেওয়া আছে আর ডান দিকে ছোট ছোট আছে, আর একটু বিস্তারিত লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তাও অসুবিধা হয় কোথাও বোঝার জন্য, অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কিংবা সমাধান অনলাইন কোচিং সেন্টার ফেসবুক গ্রুপ জয়েন করো, প্রশ্ন করো, তোমাদের উত্তর দেওয়ার জন্য সবসময় আছি। চলো দেখে নিই তারপরে কি পড়া যায়। এরপর দেখব বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের কি প্রভাব পড়েছিল। বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের কিন্তু ব্যাপক প্রভাব পড়েছিল। দেখো, তুর্কি আক্রমণের সময়কালকে যেরকম আমরা অন্ধকার যুগ বলি, কারণ সেই সময় কোনো সাহিত্য রচিত হয়নি, তাহলে সেই অন্ধকারের পরেই আসে আলো। ঠিক সেরকমই তুর্কি আক্রমণের পরের সময়ে বাংলা সাহিত্যের দ্বার কিন্তু খুলে গেছিল, অনেক নতুন সাহিত্য ধারার সৃষ্টি হয়েছিল। চলো দেখে নেব সেগুলো কি কি। যেমন অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্য ব্যাপারটা কি আমরা জানি, কোনো ভাষা থেকে অন্য কোনো ভাষায় সাহিত্যের অনুবাদ। এখন এই অনুবাদ হয়েছিল মূলত সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায়। অনুবাদের প্রয়োজন কেন পড়েছিল না, প্রথমত শাসক সম্প্রদায় সংস্কৃত ভাষা বোঝেন না, যেহেতু তারা হিন্দু ব্রাহ্মণ নন। সুতরাং এদেশে থাকতে হলে, এদেশে শাসন করতে হলে এদেশের সংস্কৃতির সাথে পরিচিত হতে হবে। সেই জন্য অনেক শাসক তাদের পৃষ্ঠপোষকতায় বাঙালির পুরাণকে, বাঙালির সাহিত্যকে, সংস্কৃত সাহিত্যকে বাংলায় অনুদিত করতেন, অনুদিত করাতেন, অনুবাদ করাতেন। ফলে অনুবাদ সাহিত্যের সৃষ্টি হলো। আরেকটা হচ্ছে বাঙালি মূলত উচ্চ বর্ণের মানুষ, অর্থাৎ ব্রাহ্মণরাই সংস্কৃত পড়ার অধিকার পেতেন এবং সংস্কৃত পারতেন, যাতে নিম্ন বর্ণের মানুষ বা অন্য ধর্মের মানুষ, মুসলিমরাও বাঙালি মাত্রেই বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে, যাতে এই ঐক্যটা গড়ে ওঠে, তার জন্য অনুবাদ সাহিত্যের প্রয়োজন হলো। অর্থাৎ সংস্কৃত থেকে, তুলনামূলক কঠিন ভাষা থেকে প্রচলিত ভাষায় অনুবাদ। সেরকমভাবে কি হয়েছিল না, বাল্মীকির সংস্কৃত রামায়ণ, যেটা সংস্কৃতে লেখা ছিল, কৃত্তিবাস ওঝা বাংলায় রচনা করলেন রামায়ণ, যার নাম দিলেন শ্রীরাম পাঁচালী। এরপর ব্যাসদেবের সংস্কৃত মহাভারত, যেটা সংস্কৃত ভাষায় লেখা, কবীন্দ্র পরমেশ্বর বাংলায় রচনা করলেন পরাগলি মহাভারত। এছাড়াও শ্রীকরনন্দীও মহাভারত লিখেছেন, কাশিরাম দাস মহাভারত লিখেছেন বাংলায়, যাকে ভারত পাঁচালী বা কাশিদাসী মহাভারত বলা হয়। তাহলে তুর্কি আক্রমণের ফলে একটা সুপ্রভাব হচ্ছে, নতুন সাহিত্য ধারার সৃষ্টি হলো, অনুবাদ সাহিত্য। এরপর দেখো মঙ্গল কাব্য রচনার ধারা। তুর্কি আক্রমণের ফলে বাংলায় আরও এক কাব্যধারার, সাহিত্য ধারার সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য কি? মঙ্গল কাব্য হচ্ছে দেবদেবীর আরাধনামূলক কাব্য। মূলত যেই দেবদেবীগুলোর আরাধনায় মঙ্গল কাব্যগুলো রচিত হয়েছিল, সেগুলো মূলত বরাভয়রূপী দেবী, মানে আশ্রয়দাত্রী, যারা সমস্যার সমাধান করবেন মানুষের। যেহেতু সেই সময় মানুষের নিরাপত্তাহীনতা চলছিল, মানুষ অস্বস্তিতে ছিল, মানুষ ভয়ে ছিল, তো আমরা দেবতার পুজো কেন করি? যে যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে দেবতা আমাদের রক্ষা করবেন। ঠিক সেই সূত্রে, কিছুটা সেই সূত্রে এই রকম মঙ্গল কাব্যগুলোর সৃষ্টি হলো। যেমন ধরো মনসা দেবী, মনসাকে নিয়ে রচিত হচ্ছে মঙ্গল কাব্য, মনসা মঙ্গল কাব্য। আবার পশুদের দেবী চণ্ডীকে নিয়ে রচিত হচ্ছে চণ্ডী মঙ্গল কাব্য। অন্নের দেবী অন্নপূর্ণাকে নিয়ে রচিত হচ্ছে অন্নদা মঙ্গল। এছাড়া ধর্মমঙ্গল, শীতলা মঙ্গল কাব্য। যাই হোক না কেন, মঙ্গল কাব্যগুলো মূলত যেভাবেই রচিত হোক না কেন, সাহিত্যের একটা নতুন ধারা সৃষ্টি হলো
নতুন কাব্য, এই মঙ্গল কাব্যগুলো মূলত পাঠ করা হতো, শোনানো হতো মানুষকে। এরপর হচ্ছে চৈতন্যদেবের আগমন এবং মানব ধর্মের স্থাপন। চৈতন্যদেবকে আমরা সবাই জানি, যিনি একটা যুগপুরুষ, যিনি একটা যুগের অবসান করে নতুন যুগ সৃষ্টি করেছিলেন। কোন যুগের অবসান করেছিলেন? অস্পৃশ্যতার অবসান করেছিলেন, উচ্চ নীচ ভেদাভেদের অবসান করেছিলেন, মানব ধর্মের প্রচার করেছিলেন। তো এর আগের আলোচনা থেকেই আমরা বুঝতে পারছিলাম যে আস্তে আস্তে তুর্কি আক্রমণের ফলে আস্তে আস্তে মানুষের মধ্যে ভেদাভেদটা, অস্পৃশ্যতাটা কমে যাচ্ছে। চৈতন্যদেব সেটা আরও বেশি সুগম করে দিলেন। তিনি বললেন, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। অর্থাৎ মানুষের জন্ম বড় কথা নয়, কর্মই বড় কথা। সবাই একত্রিত হয়ে বাঁচবো, একসাথে বাঁচবো সমাজে। মানব ধর্মই সবার ওপরে, মানুষ বিনা আর কিছু নয়। এইভাবে মানব ধর্মের প্রচার হলো। এছাড়াও ভাষাগত কিছু প্রভাব আছে, যেমন তুর্কিদের ভাষা তো ফার্সি, বাংলা নয়, ফলে রাজভাষা হলো ফার্সি। তো বাংলা শব্দ ভাণ্ডারে বাংলার সঙ্গে কিছু ফার্সি ভাষার আদান প্রদান হলো, বাংলা শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হলো। তাহলে তুর্কি আক্রমণের ফলে বাংলা সাহিত্য কতটা উন্নত হয়েছিল, বাংলা সাহিত্যে কত সুদূর প্রসারী প্রভাব পড়েছিল, এটা বুঝতে পারছো। এটাও একটা প্রশ্ন যে তুর্কি আক্রমণের ফলে বাংলা সাহিত্যে কি কি প্রভাব পড়েছিল। এই স্লাইডটা দেখেই কিন্তু তোমরা উত্তরটা লিখতে পারবে, একটু ব্রড করে লিখতে পারবে। লেখার ক্ষেত্রে যদি সমস্যা হয় আমাকে কমেন্টসে জানাও, আমি সবসময় হেল্প করব। এরপর প্রশ্নের আলোচনা, তার আগে সমাধান অনলাইন কোচিং সেন্টার ফেসবুক গ্রুপ এখনই জয়েন করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, ফেসবুক ইনস্টাগ্রামের ফলো করো। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেল সমাধান অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে সবার আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন তোমরা পাও। ডান দিকে বেল আইকন প্রেস করো। আর ভিডিও ভালো লাগলে যদি তোমাদের কাজে আসে একটা লাইকও করে দিতে পারো। এরপর দেখো এই পোর্শনটা থেকে কি কি প্রশ্ন হতে পারে। তুর্কি আক্রমণ কি এবং সেটা কবে হয়েছিল? বাংলা সাহিত্যের অন্ধকারময় যুগ বলতে কি বোঝো? বাংলার সমাজ জীবনে তুর্কি আক্রমণের কি প্রভাব পড়েছিল আলোচনা করো বিস্তারিত। বাংলা সাহিত্যে কি প্রভাব পড়েছিল আলোচনা করো। এই সমস্ত কিছু কিন্তু ভিডিওতে আলোচনা করা আছে। মনে হয় তোমাদের কোনো প্রবলেম হবে না? যদি হয়, আবারও বলছি, কমেন্টস বক্সে কমেন্ট করো, ফেসবুক গ্রুপে জয়েন করো, প্রশ্ন করো, উত্তর দেব। চলো, ধন্যবাদ সবাইকে।